খাবারটা বাইরে রেখে গেলাম, আপনি খেয়ে নেবেন। এই বলেই উমাবতী বাড়ির পথে রওনা দিলেন। কিন্তু হঠাৎই শালবনের ঝোপঝাড়ের মধ্যে থেকে একটা নেকড়ে ঝাঁপ দিল উমাবতীর কোমল দেহটার ওপর। উমাবতী এক বিকট আর্তনাদ করে সম্পূর্ণ শালবনকে কাঁপিয়ে তুলল। বাঁচাও, বাঁচাও! সঙ্গে সঙ্গে সেই নেকড়েটি কামড় বসালো উমাবতীর ললিত গলায়। নমস্কার। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের এই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। খুদে শ্রোতারা এটাকে এড়িয়ে চলবে। আজ আপনারা শুনবেন মেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনাল স্পেশাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অর্ঘ্য চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প ভৈরব তান্ত্রিকের সাধনা। এই গল্পের সমস্ত চরিত্র ও স্থানগুলি সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো সামঞ্জস্যতা থেকে থাকলে তা নেহাতি কাকতালীয়। তাই আমরা আশা করব আমাদের শ্রোতা বন্ধুরা এটাকে একটি গল্পের আকারে গ্রহণ করবে। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, মেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনাল স্পেশাল তারানাথ তান্ত্রিকের গল্প ভৈরব তান্ত্রিকের সাধনা, প্রথম পর্ব। অফিস থেকে বেরিয়ে কলকাতার প্রচণ্ড কাঠফাটা রোদ ও অবিশ্বাস্য রকম গরমটাকে খানিক উপেক্ষা করেই বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম। খানিক এগোতেই অফিসের একেবারে ডান পাশে হারুদার গুমটি চায়ের দোকানের সামনে কিশোরীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কিশোরী আমাকে তখনও দেখতে পায়নি। আমি হারুদার দোকানের সামনে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কিশোরীকে বললাম, কি হে, একা একাই চাটা খেয়ে নিচ্ছ? আমার জন্য একটু অপেক্ষাও করলে না? কিশোরী খানিকটা হকচকিয়ে গেল। আরে তুমি? হ্যাঁ আমি। আরে খেয়াল করিনি গো। এই হারুদা, একটা চা দাও তো বিভূতিকে। এই গরমে গরম চায়ের ভাতটা মুখে ঠেকিয়ে কি ভাবছিলে শুনি? আজ কিশোরীকে সারাদিনই একটু অন্যমনস্ক দেখাচ্ছিল। অফিসের ভেতরেও তাকে দেখলাম সারাক্ষণই সে কিছু একটা ভাবছে। দাদা, চাটা ধরো, আর এ নাও দুটো সিগারেট। হ্যাঁ হ্যাঁ, দাও হারুদা দাও। গরম চায় একটা চুমুক দিয়ে গরম ভাতটাকে বেঞ্চির ওপর নামিয়ে রেখে একটা সিগারেট ধরিয়ে বললাম, এ কি গো, তুমি এভাবেই চুপ করে থাকবে না কিছু বলবেও? আমার কথায় কিশোরী আবার চমকে উঠল। হ্যাঁ, না না, কিছু না। কি হয়েছে বলো তো? বাড়িতে কিছু ঝামেলা টামেলা হয়েছে নাকি? না না, বাড়িতে কিছু ঝামেলা টামেলা হয় না। তাহলে কি হয়েছে? তুমি চুপ করে থাকলে না মোটেও ভালো লাগে না। অফিসে কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা না, পদোন্নতি। হ্যাঁ, এ তো খুব আনন্দের খবর। আর এতে চিন্তা করার কি আছে? হ্যাঁ, পদোন্নতি তো ভালোই খবর, কিন্তু আমাকে বদলি করে হলদিয়া পাঠিয়ে দিচ্ছে। তাতে কি? তাতে কি মানে? এই অফিসে তুমি ছাড়া আমার সবথেকে কাছের বন্ধু আর কে আছে? আর তারানাথ, আর তারানাথের কাছ থেকে আমি গল্পই শুনতে পারবো না আর। সত্যি এতক্ষণ মনে হয়নি। কিশোরী ছাড়া আমারও তো এই কলকাতা শহরে তেমন কোনো ভালো বন্ধু নেই। কিশোরী বদলি হয়ে গেলে আমিও যে বড় একা হয়ে যাব। একা একাই আমাকে তারানাথের কাছে গল্প শুনতে যেতে হবে। কিশোরীকে বললাম, আচ্ছা কিশোরী, না কবে তোমার বদলি হচ্ছে? এই তো সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যে। আমি বললাম, তাহলে চলো আজ একবার তারানাথের বাড়ি থেকে ঘুরে আসি।
তুমি বদলি হওয়ার আগে একটা নতুন গল্প শুনে যাও। তাই চলো, যাওয়ার আগে তারানাথের সাথে একবার দেখাই করে যাই। আবার কবে সময় হবে কে জানে। এই বলেই আমি আর কিশোরী ধর্মতলার মোড় থেকে একটা ট্রাম ধরে মকলেন পৌঁছে তারানাথের বাড়ির দরজায় একটা টোকা দিলাম। আজকের দরজাটা তারানাথের স্ত্রী খুলে দিলেন। উঠোন পেরিয়ে আমি আর কিশোরী তারানাথের ঘরের মধ্যে প্রবেশ করতেই দেখলাম সারাটা ঘর লণ্ডভণ্ড। এদিকে ওদিকে বই খাতা পুঁথি একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঘরের এক কোণে বসে তারানাথ কিছু পুরনো কাগজ নাড়াঘাটা করছে। আমরা যে ঘরে এসে উপস্থিত হয়েছি তা তিনি খেয়ালই করেননি। পাশ থেকে কিশোরী হঠাৎই বলে ওঠে, কি ঠাকুরমশাই, কি তো খুঁজছেন ঘরের মধ্যে? কে? ও তোমরা? আরে এসো এসো, ভেতরে এসো। আমরা ঘরের ভেতর প্রবেশ করে তক্তপোষের পাশে রাখা আমাদের সেই সুপরিচিত টুলগুলিতে আসন গ্রহণ করলাম। তারানাথ মুখ দিয়ে একটা বিরক্তির স্বর বের করে তক্তপোষের ওপর উঠে বসলেন। তারপর পাশের একটি কাঠের তৈরি মেজের ওপর থেকে তামাকটাকে নিজের দিকে এগিয়ে নিয়ে তাতে অগ্নি সংযোগ করে 10-12টা ফুঁ দিয়ে লম্বা একটা টান দিলেন। তারপরে একটা তিতি বিরক্ত স্বরে আমাদের উদ্দেশ্যে বললেন, এও তো নিভে গেল। দূর, আর ভালো লাগে না। এই একটু বসো, ভেতর ঘর থেকে কয়লা ভরে আনি। তখনই কিশোরী তার পকেট থেকে এক বাক্স পাশিংশ বার করে তারানাথের সামনে এগিয়ে ধরল। আরে কিশোরী, এখন তো মাসের শেষ, আবার এই সব কিনতে গেলে কেন? আমি বললাম, না না ঠাকুরমশাই, কিশোরীর পদোন্নতি হয়েছে। হ্যাঁ, তাই নাকি? আরে এ তো খুব ভালো খবর গো। ধুর, আর ভালো খবর কেন গো? কেন মানে? আরে আপনাকে ছেড়ে, বিভূতিকে ছেড়ে, আপনার এই গল্পগুলোকে ছেড়ে সেই তেপান্তরে গিয়ে কি করব শুনি? ফাঁকা সময়টাই বা কাটবে কেমন করে? ও, ওই জন্য তোমার মেজাজটা আজ তিরিক্ষে। তাহলে পদোন্নতি কলকাতায় হয়নি, তাই তো? হ্যাঁ, কলকাতায় হয়নি, হলদিয়ায় হয়েছে। কিন্তু আজ আপনার মেজাজটা তিরিক্ষে কেন? আর ঘর দরের এমন অবস্থা করেছেন কেন? তারানাথ একটা পাশিংশ ধরিয়ে বলল, আর কেন বলো? দরকারের সময় কোনো জিনিস হাতের সামনে পাওয়া যায় না। খুঁজছিলেনটা কি সেটা তো বলবেন। ছবি ছবি, একটা ছবি। আর ঠিক ছবিও বলা যায় না, কারণ তখনকার সময় আমাদের কাছে ক্যামেরা জাতীয় কিছু ছিল না, তাই হাতেই আঁকা হতো। কিসের ছবি? কিসের ছবি নয়, আমার আর আমার এক বাল্য বন্ধুর ছবি। আপনার বাল্য বন্ধু? এই কথা তো আপনি আগে কখনো বলেননি। হ্যাঁ, এই বন্ধুটি আমার গায়ের বন্ধু ছিল না। তাহলে? আচ্ছা, তাহলে তোমাদেরকে আজকে এই ঘটনাটাই বলি, কি শুনবে তো? শুনবো মানে? আরে গল্প শুনতেই তো আসা। অবশিষ্ট সিগারেটের অন্তিম অংশটি পাশে রাখা অ্যাস্টেরোপি নারকোলের মালায় গুঁজে দিয়ে তারানাথ বলতে শুরু করলো, তাহলে শোনো, এ কথা আমি তোমাদের আগেই বলেছি। আমি খুব অল্প বয়সে গৃহত্যাগ করি এবং ভবঘুরের মতন এদিকে ওদিকে সাধু সন্ধানে ঘুরে বেড়াই। তখন আমার মধুসুন্দরী দেবীর সঙ্গে আলাপ হয়নি, কিন্তু মাতু পাকনির সঙ্গে আলাপ হয়ে গিয়েছিল। বেশ কিছু সাধু সঙ্গ ততদিনে করে ফেলেছিলাম। তাদের কৃপায় কিছু
সিদ্ধিও লাভ করি, কিন্তু কোনো সাধুর কাছেই বেশি দিন টিকতে পারিনি। কোনো না কোনো কারণবশত তাদের পরিত্যাগ করে আবার নতুন সাধুর সন্ধান শুরু করে দিই। এই ভব ঘুরেমির সময়কালে শুধু যে সাধু সঙ্গ করেছি তাও নয়, মাঠে ঘাটে ঘুরে বেরিয়ে বেশ কিছু গৃহস্থর ঘরেও আশ্রয় গ্রহণ করেছি। তখনকার দিনের লোকজনেরা এখনকার দিনের লোকজনের মতন ছিল না। গ্রামের যে কোনো বাড়িতে গিয়ে রাতের আশ্রয় চাইলে আশ্রয় দিত। বিশেষ করে সাধু ও ব্রাহ্মণদেরকে তো একেবারেই মানা করতো না। তাই হয়তো এই প্রচলিত বাক্যটা এখনো রয়ে গেছে, অতিথি দেব ভব। সত্যি, তখনকার মানুষ অতিথিকে ভগবান তুল্যই মনে করত। যা হোক, এমনই এক সন্ধ্যায় ভব ঘুরেমি করতে করতে অত্যন্ত ক্লান্ত হয়ে কনকবতী নামক একটি গ্রামে এসে উপস্থিত হলাম। গ্রামের প্রবেশের মুখেই একটি বাজার। আমি যখন পৌঁছালাম তখন গ্রামের দোকানদারেরা দোকান বন্ধ করবে বলে প্রস্তুতি নিচ্ছিল। গ্রাম্য এলাকা, সন্ধে হতে না হতেই দোকানদারেরা দোকান বন্ধ করবার জন্য প্রস্তুতি শুরু করে। আমার ভাগ্যটা ভালো ছিল, তাই দোকানদারেদের দোকানপাট বন্ধ হওয়ার আগেই আমি এসে পৌঁছেছি। খিদেতে পেট চঁচ করছে, প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, থুতু পর্যন্ত ঘিরতে পারছি না, মুখ পুরো শুকনো হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে একটি মুদির দোকানে গিয়ে বললাম, ভাই একটু জল দেবে, প্রচণ্ড জল পিপাসা পেয়েছে। লোকটি অত্যন্ত তৎপর হয়ে দোকানের ভেতর থেকে এক ঘটি জল এনে আমাকে দিল। গলা দিয়ে যখন জলটা নামলো, ওহ, সত্যি যেন অমৃত পান করছি। এমনটা হয়, প্রচণ্ড জল পিপাসা পেলে তখন জলের এক একটি ফোঁটাও অমৃত বলে মনে হয়। ঘটির জলটা শেষ করে লোকটার হাতে দিলাম। আর একটু দেবো ঠাকুরমশাই? না না, আর লাগবে না, জল পিপাসা মিটেছে। কিছু খাবেন ঠাকুরমশাই? খিদে তো সেই দুপুর থেকেই পাচ্ছিল। ভালোই হলো, আমাকে আর চেঁচে খাবার চাইতে হলো না। বললাম, হ্যাঁ, খিদে তো পেয়েছে। ঠিক আছে, তোমার কাছে যা আছে তাই দাও। আচ্ছা ঠাকুরমশাই, আপনি ততক্ষণ এই বেঞ্চিতে বসুন, আমি আনছি। কিছুক্ষণ পর সেই মুদি একটি শাল পাতার বাটি করে বেশ কিছুটা মিষ্টি খই ও খান ছয়েক বাতাসা নিয়ে এলো। এই নিন ঠাকুরমশাই, এটা গ্রহণ করুন। বলি ভাই, আমার কাছে কিন্তু টাকা নেই। মুদি আমার দিকে চেয়ে একটা লম্বা জিভ কেটে বলল, কি বলছেন ঠাকুরমশাই? আমি আপনার কাছ থেকে টাকা নেবো? মা লক্ষ্মী যে আমায় ক্ষমা করবেন না। লোকটি বড়ই মিশুকে। ওর কথাবার্তা শুনে বোঝাই গেল লোকটি বড় উপকারীও বটে। যাই হোক, ভাবলুম আজকের রাতের জল খাবারের ব্যবস্থাটা তো হয়েই গেল। শুধু একটা মাথা বাঁচানোর জায়গা হলেই রাতটা আয়েসে কেটে যাবে। সেই মুদির দোকানের একটি মোড়ার ওপর বসে আয়েস করে মিষ্টি খই আর বাতাসাগুলো খেতে লাগলাম। আর এদিকে ওদিকে চেয়ে চেয়ে দেখলাম দোকানদারেরা দোকান বন্ধ করে চ্যাটা গুটিয়ে যে যার সে তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখতে দেখতেই খাওয়াটা শেষ করে মুদির উদ্দেশ্যে বললাম, আচ্ছা ভাই, তুমি বাড়ি যাবে না? হ্যাঁ ঠাকুরমশাই, এই যাবো আর কি। তা আপনি কোথা থেকে আসছেন ঠাকুরমশাই, আর কোথায় বা যাবেন? আমি আসছি অনেক দূর থেকে, আর কোথায় যাব তাও জানি না। মানে ঠিক বুঝতে পারলাম না ঠাকুরমশাই। আসলে আমি ভবঘুরে,
এদিকে ওদিকে ঘুরে বেড়াই আর সাধু সঙ্গ করে বেড়াই। ও আচ্ছা আচ্ছা, তা ঠাকুরমশাই এত রাত্রে আপনি কোথায় যাবেন? তা এখানে এক সাধু আছে বটে, তার কাছেই কি যাবেন? কিন্তু সেও তো অনেকটা পথ। না, আজ আর তেমন কোথাও যাব না। আশেপাশের কোনো একটা মন্দিরে আজকের রাতটুকু কাটিয়ে দিতে পারলে কাল সকালে দেখা যাবে। তাহলে ঠাকুরমশাই আজকের রাতটা বরং আপনি আমার বাড়িতেই কাটান। অতিথি সেবা করতে পারলে ভগবানও আমার উপর প্রসন্ন হবে। বাহ, ভালোই হলো। এত রাত্রে ঘুরে ঘুরে কোথায় বা মাথা বাঁচানো ঠাই খুঁজবো, তার চেয়ে ভালো ওদের বাড়িতেই যাওয়া যাক। তাই কোনো রকম আপত্তি না করেই বললাম। বেশ, তুমি যখন বলছো তাহলে চলো। হ্যাঁ ঠাকুরমশাই, একটু দাঁড়ান, আমি খালি দোকানটা বন্ধ করে নিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মুদি দোকান বন্ধ করে গ্রামের পথ ধরে আমাকে তার বাড়ির দিকে নিয়ে চলল। পথে যেতে যেতে আমরা কত গল্পই না করলাম। কথায় কথায় জানতে পারলাম মুদির নাম নেপাল। তার যৌথ পরিবার। নেপালেরা 4 ভাই, তারা প্রত্যেকেই বিবাহিত। নেপাল হচ্ছে মেজ ছেলে। নেপালের একান্ত নিজের বলতে তার স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে। নেপালের বড় দাদা হচ্ছেন উমাকান্ত। উমাকান্তের নিজের বলতে তার স্ত্রী ও এক মেয়ে। স্ত্রীটি আবার দ্বিতীয় পক্ষের। সেজ ভাই গোপীকান্ত, তার একান্ত নিজের বলতে স্ত্রী ও এক ছেলে ও 2 মেয়ে। আর হচ্ছে তার ছোট ভাই কৃষ্ণকান্ত, সেই বছর 1.5 হলো বিবাহিত। তার একান্ত নিজের বলতে তার স্ত্রী এখন 5 মাসের পোয়াতি। এছাড়াও তার বাড়িতে রয়েছে 4টে হিষ্টপুষ্ট গরু। তাদের নাম গঙ্গা, যমুনা, পদ্মা ও সরস্বতী। জায়গা জমি ও বিষয় সম্পত্তিও কম কিছু নেই। নিজেদের একটি ঝিলের মাপের পুকুরও রয়েছে। মোটের ওপর বলতে গেলে অভাবে সংসার তো মোটেও নয়। কথায় কথায় আরো জানলাম, নেপালের পূর্বপুরুষেরা এককালেই কনকবতী গ্রামেরই জমিদার ছিলেন। এখন তাদের জমিদারি ঘুচে গিয়েছে বটে, কিন্তু জমিদারি হাব ভাবটা এখনো রয়ে গেছে। কিন্তু নেপালের এই সব কথাগুলোর মাঝেই একটি কথা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করলো। কি কথা ঠাকুরমশাই? কথাটি হলো গিয়ে, নেপালের দাদুরা ছিলেন 2 ভাই, অমরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ও মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায়। নেপালের নিজের প্রপিতামহ ছিলেন অমরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। সর্বাপেক্ষা তিনিই ছিলেন বড় ভাই এবং মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায় ছিলেন ছোট ভাই। তিনি বিবাহ করেছিলেন না। যৌবনকালে তিনি আমার মতনই গৃহত্যাগ করেন। বহু বছর বাড়ি ফেরেননি। জীবনের শেষ বয়সে নেপালের কাকা দাদু মানে মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায় নিজের ভিটেতে ফেরেন। তখন তিনি অতি বৃদ্ধ একজন সন্ন্যাসী। এত বৎসর ধরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। অত্যন্ত বৃদ্ধ বয়সে মৃত্যুঞ্জয় বাড়িতে ফিরে আসেন ঠিকই, কিন্তু বাড়ির কেউই তাকে চিনে উঠতে পারেননি। খুবই স্বাভাবিক, কারণ উনি যখন গৃহত্যাগ করেছিলেন তখন অমরেন্দ্রনাথই বিয়ে করেছিলেন না। তাই কারোর পক্ষে তাকে চেনাটা অস্বাভাবিকই বটে, কিন্তু অমরেন্দ্রনাথের পক্ষে চেনাটা স্বাভাবিক, কারণ ওনারই নিজের ভাই মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায়। কিন্তু সমস্যাটা হলো গিয়ে, মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায় যদি অতি বৃদ্ধ হন, তাহলে ওনার দাদা অমরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় কতটা বৃদ্ধ হতে পারে সেটা তোমরাই কল্পনা করে নাও। অমরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তখন শয্যাশায়ী, কানে স্পষ্ট শুনতে পেতেন না, চোখ দিয়েও আহামরি কিছু দেখতে পেতেন না।
তাই মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায় মানে নেপালের কাকা দাদু যে এখনো বেঁচে আছেন, বৃদ্ধ বয়সে নিজের বাড়িতে ফিরে এসেছেন, তার বড় দাদা অমরেন্দ্রনাথের সঙ্গে কাটানো ছোটবেলাকার নানান ঘটনার উল্লেখ করে যথাযথভাবে প্রমাণ করতে সাক্ষ্য হয়েছিলেন যে তিনি অমরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ছোট ভাই মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায়। অমরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় যখন চিনতে পারলেন তার ছোট ভাইকে, তখন সেই শয্যাশায়ী অবস্থাতেই বলে উঠলেন, ভাই ভাই ফিরে এসছিস ভাই? এত বছর কোথায় ছিলি ভাই? তোকে কত খুঁজেছি। মা মা শেষকাল পর্যন্ত আমাকে একই কথা বলে যেত, দেখিস দেখিস মৃত্যুঞ্জয় একদিন ঠিক ফিরে আসবে। শেষমেশ মায়ের কথাই সত্যি হলো রে, তুই ফিরে এসছিস ভাই, আর কোথাও চলে যাস না, তুই এখানেই রয়ে যা। আমি আমি তো আজ আছি কাল নেই, অন্তত তোর তোর ভরসায় এই সংসারটা ছেড়ে শান্তিতে মরতে পারবো রে ভাই। মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায় দাদার এই শেষ আবদারটুকু ফেলতে পারলেন না। মৃত্যুঞ্জয় বাড়ি ফিরে আসার দিন 6 পরেই অমরেন্দ্রনাথ ঘুমের মধ্যেই দেহ ত্যাগ করলেন। এই কয়েকদিনের মধ্যেই বাড়ি সকলেই মেনে নিয়েছিল যে তিনি সেই নিখোঁজ কাকা দাদু। মৃত্যুঞ্জয় ছিলেন সাধক মানুষ, গৃহের 4 দেওয়ালের মধ্যে মন টিকত না। তাই দাদার মৃত্যুর 1-1.5 মাসের মধ্যেই দাদার একমাত্র সন্তান ওরফে নেপালের পিতা গৌরকান্তকে একদিন ডেকে বললেন, বাবা গৌর, আমি সারাটা জীবন জঙ্গল পাহাড় আশ্রম শ্মশান মশান করে কাটিয়ে এই ইটের 4 দেয়ালের মধ্যে নিজেকে বড় বন্দি বন্দি লাগছে রে। তুই আমার জন্য আমাদেরই পুকুরটির অপর প্রান্তের শালবনের মধ্যে একটা মন্দির করে দিবি? তা তৈরি করে দিতে পারবো, কিন্তু জায়গাটি অতি নির্জন, এমন মানুষজনও তো ওদিকে বেশি যায় না। আর শোনা যায় অজস্র নেকড়েও নাকি ওই স্থানে বসবাস করে। সাপখোপের উপদ্রব তো কিছু কম নেই। তাহলে কাকা বাবু, আপনি ওখানে থাকবেন কি করে? আর আপনার খাওয়া দাওয়া? তাতে কোনো সমস্যা হবে না, আমার ওই রকম জায়গায় থাকার অভ্যাস আছে। আর এমনিতেও ভিটে থেকে কতটাই বা দূরে, আর কোনো অসুবিধে হলে ফিরে আসবো না হয়। আর খাওয়া দাওয়ার কথা যদি বলিস, তাহলে বেলা থাকতে থাকতে কারো হাতে পাঠিয়ে দিস। ঠিক আছে কাকা বাবু, আপনি যেমনটা চান। আমি কাল থেকেই মন্দির তৈরির কাজ শুরু করে দেব। কিন্তু কোন ঠাকুরের মন্দির করব? মূর্তি আমি প্রতিষ্ঠা করব, তুই শুধু মন্দিরটা করার ব্যবস্থা কর যত শীঘ্রই সম্ভব। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখিস, মন্দিরটা এমনভাবে তৈরি করবি যাতে দিনের বেলাতেও সূর্যালোক প্রবেশ করতে না পারে। মন্দিরের সদর দরজা যেন উত্তরমুখী হয়, আর দক্ষিণমুখীতে একটি কালো কোষ্টি পাথরের বেদি তৈরি করিস। মন্দির কক্ষের মাঝ বরাবর বেদির সম্মুখে একটি বাঁধানো যজ্ঞকুণ্ড তৈরি করিস। হ্যাঁ, এই আবার কি ধরনের মন্দির? এমন মন্দির তো বাপের জন্মে দেখিনি। উত্তরমুখী সদর দরজা, দক্ষিণমুখী আসন, মাঝখানে যজ্ঞকুণ্ড, কিন্তু সবই তো উল্টো ধরনের। উল্টো তোদের কাছে,
কিন্তু তন্ত্র সাধনায় এর বিশেষ মাহাত্ম্য আছে। সব কিছু তোকে বলবার মতন নয়। আর কোনো প্রশ্ন করিস না। আমি খানিকটা আন্দাজ করতে পেরেছিলাম এটি কি ধরনের মন্দির। কি ধরনের মন্দির ঠাকুরমশাই? এই মন্দিরটি কাল ভৈরবের। কাল ভৈরব? হ্যাঁ, কাল ভৈরব। তন্ত্র সাধনা কাল ভৈরবের উপাসনা ছাড়া সম্ভবই নয়। যাক সেসব কথা, তারপর কি ঘটলো মন দিয়ে শোনো। তারানাথ আবার একটা পাশিংশ ধরিয়ে বলতে শুরু করলো। 3-15 মধ্যেই মন্দির তৈরির কাজ শেষ হলো। ওই মন্দির তৈরির কাজ চলাকালীনই গঙ্গোপাধ্যায় পরিবারের ভেতরে নানান সমালোচনা উঠতে শুরু করলো। একদিন গৌরকান্ত শ্রী গৌরকান্তকে বললেন, বলি পয়সা কি গাছে ফলে? হ্যাঁ, তোমার কাকামশাই 1 মাস আসতে না আসতে করে আবদারের শেষ নেই। আজ এই দাও, কাল ওই দাও, পরশু মন্দির করে দাও, কোনোদিন নাই ভিটেই চেয়ে বসে দেখো। আস্তে কথা বলো। আরে পাশের ঘরে কাকা বাবু আছে, শুনতে পেলে কি ভাববেন বলো তো? শুনতে পেলে তো বই গেল। বানানোর মতন ভালো মন্দির পেল না, কি সব ছাই পাশ বানাচ্ছে। তাও নয় জানতাম শিব মন্দির, নারায়ণ মন্দির বানাচ্ছে। বানাচ্ছেন তো বানাচ্ছেন, তা আবার দিঘি পেরিয়ে জঙ্গলের মধ্যে। আর বানানোর জায়গা পেল না কেন? উঠোনে কি জায়গার অভাব ছিল? উফ, কি হচ্ছে? মোলো যা, কি হচ্ছে? এই আমি এখন থেকেই বলে দিলুম, ওই জঙ্গল পেলে আমি ওনাকে ভজন দিতে যেতে পারবো না। কোথায় কি সাপখোপ থাকবে, বাবা কৃষ্ণ 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 কৃষ্ণ। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, বড় বৌমা যাবে, আমি বলে দিচ্ছি। গৌরকান্তের বড় ছেলে ওরফে উমাকান্তের স্ত্রীকে ডেকে বললেন, বড় বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা, এই শুনে যাও তো একবার। হ্যাঁ বাবা, ডাকছেন? হ্যাঁ, বলি কাকা বাবুর ভোজনগুলো একটু বেলাবেলি ওই মন্দিরে গিয়ে দিয়ে আসবে তো মা। উনি একবেলাই খাবেন বলেছেন, রাতের দিকে কিছু খাবেন না, তাই একটু বেলা করে খাবার দিলে অসুবিধা হবে না। গোধূলি হবার আগে দিয়ে আসলেই চলবে। কাল থেকে উনি ওই মন্দিরেই বসবাস শুরু করবেন। তাহলে তুমি সময় করে খাবারটা দিয়ে এসো, কেমন? আচ্ছা বাবা, যেমনটি বলবেন। এই বলেই উমাবতী চলে গেলেন। এই উমাবতী হচ্ছেন নেপালের বড় দাদা উমাকান্তের প্রথম পক্ষের স্ত্রী। পরের দিন ভোর থেকেই মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায় সেই মন্দিরে বসবাস করতে লাগলেন। গৃহ পরিত্যাগ করার আগেই তিনি গৃহ থেকে পূজা আচ্ছার বেশ কিছু জিনিস সেই স্থানে নিয়ে গেলেন। তারপর সারাদিনই তিনি সেখানে কি করেন তা গৃহের কেউ কিছুই জানতে পারে না। সত্যি বলতে গেলে গৃহে কারো তার বিষয়ে আগ্রহ ছিল না। উড়ে এসে জুড়ে বসা মানুষ গৃহ পরিত্যাগ করেছে, এর থেকে সুখের খবরই বা কি হতে পারে? বাড়ির বউয়েরা শান্তি পেল, খিটখিটে বুড়ো বিদায় হয়েছে। শুধু সমস্যা রয়ে গেল একটাই, প্রতিদিন গোধূলি হওয়ার আগেই বড় বউ ওরফে উমাবতীকে দিঘিকায় পুকুর ডিঙিয়ে জঙ্গলের মধ্যে সাপখোপকে উপেক্ষা করেই খাবার পৌঁছে দিয়ে আসতে হতো। সেই দিনটি ছিল শুক্লপক্ষের ত্রয়োদশী, আর 3 দিন পরই অমাবস্যা। সেই দিনও নিয়ম মতন উমাবতী গোধূলি হওয়ার আগেই পুকুর ডেঙিয়ে মন্দিরের কাছে কাকা দাদুর জল খাবার নিয়ে উপস্থিত হয়। সেই ঘন শালবনের মধ্যে কুচকুচে কালো মন্দিরটা প্রতিদিনের মতনই কি ভয়াবহই না লাগছে। আজ যেন সেই স্থানের বাতাস অন্য দিনের চেয়ে খানিক ভারী, ঠিকভাবে নিঃশ্বাস নিতেও যেন খানিক বেগ পেতে হচ্ছে।
প্রতিদিনকার মতনই মন্দিরের সদর দরজা ভেতর থেকে ভেজানো। মন্দিরের ভেতর থেকে কাকা দাদুর মন্ত্র উচ্চারণের আওয়াজ স্পষ্টই শোনা যাচ্ছে। ওম বন্দে বালং স্ফটিক শীর্ষং কুণ্ডলোধবী শিবক্তং বিদ্যা কল্পনো মণিময় কিঙ্কিনী নুপুরাদ্বৈ বিদ্যাকারং বিশদবসনং। উমাবতী প্রতিদিনের মতনই মন্দিরের সদর দরজায় একটা টোকা দিয়ে বলল, কাকা দাদু, খাবারটা বাইরে রেখে গেলাম, আপনি খেয়ে নেবেন। এই বলেই উমাবতী বাড়ির পথে রওনা দিলেন। কিন্তু হঠাৎই শালবনের ঝোপঝাড়ের মধ্যে থেকে একটা নেকড়ে ঝাঁপ দিল উমাবতীর কোমল দেহটার ওপর। উমাবতী এক বিকট আর্তনাদ করে সম্পূর্ণ শালবনকে কাঁপিয়ে তুলল। সঙ্গে সঙ্গে সেই নেকড়েটি কামড় বসালো উমাবতীর ললিত গলায়। মৃত্যু যন্ত্রণায় উমাবতীর চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে এলো। তারপরেই সেই হিংস্র নেকড়েটি উমাবতীর মৃতদেহটাকে দাঁতের মধ্যে ফাঁসিয়ে শালবনের গভীর অরণ্যে টেনে নিয়ে গেল। শুধু পড়ে রইল জঙ্গলের মাটিতে শুকনো শাল পাতার ওপর থকথকে রক্ত। এত দূর অব্দি বলেই নেপাল থামল। আমি নেপালের মুখে তার পরিবারের এইসব ঘটনা শুনে অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলাম। মাথার মধ্যে অজস্র প্রশ্নের বিস্ফোরণ হতে লাগলো। কিন্তু সেই প্রশ্নগুলো করবার আগেই নেপাল বলল, ঠাকুরমশাই, আমরা বাড়ি চলে এসেছি, এটাই আমার বাড়ি। নেপালের বাড়ির সামনে এসে এদিকে ওদিকে চেয়ে দেখলাম। জমিদার বাড়ির অবস্থা এখন আর সুসজ্জিত নেই, অত্যন্তই দুরবস্থা। এক ঝটকায় দেখলে মনে হবে পুরনো জমিদার বাড়িকে কোনো রকমে মেরামত করে তা বসবাসযোগ্য করে তোলা হয়েছে। আমাদেরকে দেখতে পেয়েই বাড়ির ভেতর থেকে একটি গৃহিণী বধূ বাইরে বেরিয়ে এসে বলল, গো, এসে গেছো? এত দেরি হলো যে? বধূটি আমার দিকে চেয়ে মাথায় ঘোমটা টেনে পুনরায় বললেন, ইনি কে? এই নাকি তো ঠিক চিনতে পারলাম না। ইনি একজন মস্ত সাধক মানুষ গো, আজকে রাতটা ইনি এখানেই কাটাবেন। তুমি আমাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো দেখি। ঠাকুরমশাই, আপনার গৃহস্থের সাধারণ খাবার চলে তো? হ্যাঁ হ্যাঁ, একদম চলে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি হাত পা ধুয়ে রাতের ভোজন শেষ করে ফেলুন, তারপর গল্প করা যাবে এখন। বেশ বেশ, তাই হবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির মধ্যে থাকা সকল মানুষের সঙ্গে আলাপ করলাম। তারপর জ্যোৎস্না রাত্রে উঠোনের একটি আম গাছের তলায় চারমুখো খাটিয়া বিছিয়ে কলকেতে তামাক ভরে নেপাল ও তার তিন ভাই ওরফে উমাকান্ত, গোপীকান্ত ও কৃষ্ণকান্তের সঙ্গে গল্পের আসর জমালাম। খুব কম সময়ের মধ্যেই তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেড়ে গেল। এই আজ যেমন ভাবে আমি তোমাদেরকে গল্প শোনাচ্ছি, সেই দিনও ঠিক তেমন ভাবেই আমি বেশ কিছু বছরের ভবঘুরেমির অভিজ্ঞতার কথা তাদেরকে শোনাতে লাগলাম। তারাও ঠিক তোমাদের মতনই একটি কৌতূহলী শ্রোতার মতন হাঁ করে গল্পগুলো শুনতে লাগলো। এই জ্যোৎস্না রাত্রে খোলা আকাশের নিচে তামাক টানতে টানতে আড্ডা দেবার মজাটাই আলাদা।
সেসব তোমরা কল্পনাও করতে পারবে না। তখন চারিপাশের পরিবেশ একদম নিস্তব্ধ, শুধু থেকে থেকে হুঁকোর নল টানার সর সর শব্দ আর ঝিলাকার পুকুরের অপর প্রান্তের শালবনের মধ্যে থেকে ভেসে আসা শেয়ালের তীক্ষ্ণ ডাকগুলো এই গল্পের আসরটাকে আরো জমিয়ে তুলেছে। কথা প্রসঙ্গেই নেপালের সেই কাকা দাদু ওরফে সন্ন্যাসী মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায়ের কথা পুনরায় উঠল। আমি উমাকান্তের উদ্দেশ্যে বললাম, উমাকান্ত বাবু, আমার কোনো কথা যদি আপনার খারাপ লাগে তাহলে আমায় মাফ করবেন, কিন্তু একটা কথা আমি না জিজ্ঞাসা করে থাকতে পারছি না। আহা, এমন করে বলছেন কেন ঠাকুর মশাই? আপনার যা জিজ্ঞাসা করার আপনি তা খোলা মনেই জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা বেশ, নেপাল, তোমাকে তখন আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারলাম না। সেটা হলো গিয়ে, যখন উমাবতী দেবী মানে ওনাকে যখন হিংস্র পশুতে আক্রমণ করে তখন আপনারা কোথায় ছিলেন? আমরা 4 ভাই তখন বাড়িতে ছিলুম না, যে যার সে তার কাজে বেরিয়েছিলাম। ছোট ভাই কৃষ্ণ সবার প্রথম বাড়িতে ফেরে। এই কৃষ্ণ, বল না তারপর কি হলো? আগে ঠাকুর মশাই, তখন গোধূলি হবে আমি বাড়ি ফিরছিলাম সবে সবে। ওই খিড়কির পুকুরটা পার করেছি, হঠাৎ বড় বৌদির চিৎকারের শব্দ কানে এলো, কিন্তু তা বাড়ির দিক থেকে এলো না, এলো সেই শাল বনের মধ্যে থেকে। সঙ্গে সঙ্গে আওয়াজটা যেই দিক থেকে এসেছিল আমি সেই দিকে অনুসরণ করে দৌড়ালাম, কিন্তু কোনো কাণ্ডজ্ঞান ছিল না তখন আমার। এমনিতেই ওই শালবন ভালো জঙ্গল নয়, জন্তু জানোয়ারের তো একেবারে আখ্যা ডেরা। পড়ি কি মরি করে যখন একটা জায়গায় এসে দাঁড়ালাম, দেখলাম আমি মন্দিরের খুব কাছাকাছি দাঁড়িয়ে। মন্দিরটি আমার থেকে ওই 10-12 ফুট দূরে হবে। দেখি কাকা দাদু মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে, আর এদিকে ওদিকে তাকিয়ে কি যেন একটা খুঁজছে। আমি তো কাকা দাদুর উদ্দেশ্যে বললুম, দাদু, বড় বউটির চিৎকার শুনতে পেলাম না? দাদু তো বললেন বুনো কোনো জন্তু নাকি বড় বউদিকে জঙ্গলে টেনে নিয়ে গিয়েছে। একটা আঙুল দিয়ে এক জায়গায় পড়ে থাকা কিছুটা থকথকে রক্ত দেখালেন। ওরে বাবা! ততক্ষণে দেখলাম আমার মা আর বাকি বৌদিরা সেই স্থানে যথারীতি চলেও এসেছে। তারপর আর কি, মেয়েদের যা কাজ, ছাপায় জুড়ে কান্না শুরু। আমি তারপর বাড়ি ফিরি, দাদারাও দেখি ততক্ষণে চলে আসে। তারপর গ্রামের বেশ কিছু হিষ্টপুষ্ট লোক ও লাঠি সোটা আর মশাল জ্বালিয়ে সেই শালবনের মধ্যে বড় বৌদিকে খুঁজতে গেলাম। না, কোথাও একটু চিহ্ন মাত্রও পেলুম না। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই জঙ্গলের ভেতরে যেতে কেউই আর সাহস করলো না। এত দূর অব্দি বলেই কৃষ্ণকান্ত থামল, কিন্তু আমি কিছুতেই দুয়ে আর 4 করতে পারলাম না, কারণ জঙ্গলি পশুরা সহজে আক্রমণ করে না, একান্তই যদি তাদের নিজেদের প্রাণের ভয় না হয়। এবার তোমরা বলবে আমি এসব কি করে জানি? তোমরা ভুলে যাচ্ছ আমি আমার জীবনের বেশিরভাগ সময়টাই জঙ্গলে ঘুরে ঘুরে কাটিয়েছি। জঙ্গলি পশুদের হাবভাবের সঙ্গে আমি খুবই পরিচিত। যাক সেসব কথা, আমি নেপালের দিকে চেয়ে বললাম, আচ্ছা নেপাল, আমি যদি আর কটা দিন এখানে থাকি তাহলে কি তোমাদের খুব সমস্যা হবে? এ কি ঠাকুর মশাই, আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিনই থাকতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। বেশ। আচ্ছা কৃষ্ণ, এখানে তো নিশ্চয়ই সেই মন্দিরটা এখনো আছে, আর তোমাদের দাদু তো নিশ্চয়ই বেঁচে নেই। এই কথাটা শোনা মাত্রই সবাই যেন কেমন হক চকিয়ে গেল। উমাকান্ত একটু আমতা আমতা সুরে বলল, আগে ঠাকুর মশাই মাফ করবেন, আপনাকে একটা কথা আমরা বলিনি। দাদু এখনো জীবিত। সে কি, তোমরা তো বলেছিলে উনি যখন এই ভিটেতে আসেন তখন উনি অতি বৃদ্ধ, তাহলে এখন ওনার বয়স কত? উমাকান্ত আবার বলল, ঠাকুর মশাই তা দেখতে গেলে ওনার বয়স এখন হবে ওই ধরুন 9 করে
130 থেকে 40 বছর তো হবেই। এতক্ষণ পর আমার দুয়ে দুয়ে 4 মিলে গেছে। আমার আগেই বুঝে যাওয়াটা উচিত ছিল যে উনি একজন সিদ্ধ তান্ত্রিক। আমি ফের জিজ্ঞাসা করলাম, এখন নিশ্চয়ই উনি আর কিছু খাবার খান না? হ্যাঁ ঠাকুরমশাই, আপনি কি করে বুঝলেন? বুঝেছি, কিন্তু এখন তোমাদের কিছু বোঝাতে পারবো না। আচ্ছা কৃষ্ণ, কাল সকালে একবার তুমি আমাকে সেই মন্দিরে নিয়ে যেতে পারবে? ঠাকুর মশাই, ওইদিকে তো আর ভয়ে যাই না। ও বরদা, বরদা তুই নিয়ে জানা। দূর পাগল, ওই জঙ্গলে যাব আমি? আর সুখে থাকতে ভূতে খেয়েছে নাকি আমায়? এই বুড়ো বয়সের হাড়গোড় জন্তু জানোয়ারের মুখে রুজবে নে। আচ্ছা ঠাকুরমশাই, আমি আপনাকে নিয়ে যাবো খন। না মেজদা, থাক। ঠাকুর মশাই যখন আমার নাম তুললেন তখন আমি নিয়ে যাই। কি আর হবে, ঠাকুর মশাই তো সাথে থাকবেন। পরের দিন সকাল সকালই আমি আর কৃষ্ণকান্ত সেই শালবনের মধ্যে প্রবেশ করলাম। শালবনটি এতই ঘন যে সূর্যালোকও ঠিকভাবে প্রবেশ করতে পারে না। সকাল হওয়া সত্ত্বেও শালবনের মধ্যেটা ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে কানে ভেসে আসছে বুনো জন্তু জানোয়ারের চিৎকার। আমি আর কৃষ্ণকান্ত এই সব কিছুকে উপেক্ষা করেই জঙ্গলের ঝোপঝাড় ঠেলে এগোতে লাগলাম। বেশ খানিকটা জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই কৃষ্ণকান্ত একটি অঙ্গুলি নির্দেশ করে জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটি মন্দির দেখালো। ঠাকুর মশাই, এই যে এই সেই মন্দির, আসুন আমার সঙ্গে আসুন, আসুন আসুন। এই কয়েকটি কথা বলে সবে কৃষ্ণকান্ত একটা পা বাড়িয়েছে, তখনই কোনো একটা জিনিসে হোঁচট খেয়ে দড়াম করে মাটির ওপর মুখ থুবড়ে পড়ল। আরে আরে, পড়ে গেলে কি করে? ও ওঠো 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 ওঠো। কি একটা জিনিসে হোঁচট খেয়ে পড়ে গেলাম। মাটির ওপর মুখ থুবড়ে পড়ার দরুন কৃষ্ণকান্তের নাকটা ফেটে গিয়েছে। কৃষ্ণকান্ত 2 হাতে নাকটা চেপে ধরে কোনো রকমে মাটির ওপর উঠে দাঁড়ালো। তারপর ধুতির কোঁচাটা নাকের ওপর চেপে ধরল। ছেলেটি খুব বিরক্ত হয়েছে। মুখের দিকে চেয়ে দেখলাম খুব রেগেও গিয়েছে। সে পেছনে ঘুরে যেটিতে হোঁচট খেয়েছিল সেই পাথরের টুকরোটা মাটির তলা থেকে বেশ খানিকটা ওপরে উঁকি মারছিল। কৃষ্ণকান্ত সেটিতেই সজোরে একটা লাথি মারল। ধুর হতচ্ছাড়া! সঙ্গে সঙ্গে পাথরের টুকরোটা মাটি থেকে উপড়ে গিয়ে বেশ খানিকটা দূর পর্যন্ত গড়িয়ে গেল। তখনই আমি দেখলাম যেটিকে আমরা এতক্ষণ পাথর বলে মনে করেছিলাম সেটি ছিল একটি মনুষ্য কঙ্কাল মুণ্ড। দৌড়ে গিয়ে সেই মনুষ্য কঙ্কাল মুণ্ডটাকে হাতে তুলে নিলাম। কৃষ্ণকান্ত পাশ থেকে বলে উঠল, একই ঠাকুর মশাই, এখানে মানুষের মাথার খুলি? দাদুও মরে গেল নাকি? বহু বছর হলো, আমার তো এদিকে আসাও হয়নি। ধুর পাগল, এটা কোনো পুরুষ মানুষের মাথার খুলি নয়, এটা এটা কোনো স্ত্রী লোকের মাথার খুলি। ঠাকুর মশাই, আপনি কি করে বুঝলেন? কাল রাতেই তোমাদের বলেছি, আমি অনেক সাধু সঙ্গ করেছি। অনেক সাধু তান্ত্রিকের বেদির সামনে অজস্র কঙ্কাল মুণ্ড রাখা থাকত, এবং সাধু কিংবা তান্ত্রিকেরা খুব সহজেই এক বিশেষ কৌশলে কঙ্কাল মুণ্ড স্পর্শ করেই বলে দিতে পারত যে এই কঙ্কাল মুণ্ড কোনো নারী না পুরুষের। এই শনাক্তকরণের বিদ্যা আমি কালিকা বাসু নামক এক সাধুর কাছ থেকে শিখেছিলাম। যাক সেসব কথা, তোমার নাকটা কি এখনো ব্যথা করছে? হ্যাঁ লাগছে, কিন্তু আগের থেকে কম। কিন্তু ঠাকুর মশাই, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? এই খনিটা বড় বৌদির নয় তো? হতেও পারে, আবার নাও হতে পারে। মানে?
মানে আচ্ছা, এই গ্রামের আর কেউ বুনো জন্তু জানোয়ারের আক্রমণে মারা গিয়েছিল? না না, তেমন কিছু তো শুনিনি। তাহলে অনেকটাই সম্ভাবনা রয়ে যায় যে এটাই তোমার বড় বৌদি ওরফে উমাবতী দেবীর মাথার খুলি। যাক, ছাড়ো সেসব কথা, চলো মন্দিরটার দিকে যাই। এই বলি আমি সেই কঙ্কাল মুন্ডটাকে আমার ঝোলার ভেতর ঢুকিয়ে দিলাম। তারপর খুব সাবধানে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। যখন মন্দিরের একেবারে সামনে পৌঁছালাম তখন মন্দিরের চারিদিকটা একবার চোখ ফিরিয়ে দেখলাম মন্দিরের চারপাশটায় বড়ই অযত্নের ছাপ। অজস্র শাল গাছের শিকড় বাকড় মন্দিরের দেওয়াল ফাটিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে গিয়েছে। মন্দিরের দেওয়ালগুলো অযত্নের কারণে বেশ খানিকটা জায়গা জুড়ে খসে গিয়ে মাটির ওপর পড়ে গিয়েছে। কিন্তু এত অযত্নের মধ্যেও মন্দিরের দালান চত্বরে আমি একটাও শুকনো পাতা পড়ে থাকতে দেখলাম না। বোঝাই গেল এখনো এই মন্দিরে কেউ না কেউ বাস করে। ভেতর থেকেই মন্দিরের দরজাটা বন্ধ ছিল। কৃষ্ণকান্তকে বললাম, কৃষ্ণ, মন্দিরের দালানে উঠে গিয়ে দরজায় একটা টোকা দাও তো, আর চেঁচিয়ে তোমার দাদুকে ডাকো। যদি উনি সত্যিই ভেতরে থাকেন তাহলে নিশ্চয়ই সাড়া দেবেন। আমি ডাকবো? আমার বড় ভয় করছে ঠাকুর মশাই। আমাকে বলির পাঠা বানানোর কি দরকার আছে বলুন তো? কৃষ্ণ, আমি আছি তো, ভয় পেও না। আচ্ছা ঠিক আছে। দাদু, দাদু, দরজাটা খুলবেন দাদু? কৃষ্ণকান্ত দু একবার ডেকেই আমার দিকে ফিরে বলল, ঠাকুর মশাই, কোনো সাড়া আসছে না তো। উফ বাবারে বাবা, কৃষ্ণ তুমি এত ভয় পাও কেন বলো তো? সবে তো দুবার ডাকলে, আরো 2-3 বার ডাকো। আপনি বুঝবেন না ঠাকুর মশাই, এ বুড়ো আর মানুষ নেই, এতদিনে ভূত প্রেত হয়ে গিয়েছে। মানুষ কি আর 130-40 বছর বাঁচতে পারে? হ্যাঁ, আহ তুমি বেশি বকো না, দাদুকে ডাকো। দাদু, ও দাদু, আরে ভেতরে থাকলে দরজাটা খুলে দাও না বাবা। ও দাদু, খুলে দাও না। কে কে বাইরে? আমি কৃষ্ণকান্ত গো, তোমার ছোট নাতি। কেন এসেছিস? কি চাস? সে কি গলার স্বর, যেন মন্দিরের দেওয়ালগুলো পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে। হঠাৎই বিভৎস ঘড় ঘড় শব্দ করে মোটা মোটা শাল কাঠের দরজাগুলো খুলে গেল। কৃষ্ণকান্ত এক লাফে মন্দিরের দালান থেকে আমার দিকে ছুটে এলো। বাবা গো! দরজাটা সম্পূর্ণভাবে খুলে যেতে না যেতেই চারিপাশের আবহাওয়ায় এক আকস্মিক পরিবর্তন লক্ষ্য করা গেল। এমনিতেই জঙ্গলের ভেতর ঘন অন্ধকার, তারপর কোথা থেকে একটা কালো মেঘ এসে জঙ্গলের ফাঁক দিয়ে যেটুকু সূর্যালোক মাটিতে পৌঁছাচ্ছিল সেটিকেও ঢেকে দিল। যেন মনে হলো হঠাৎই ছপ করে সন্ধে নেমেছে। খুব কাছেই একটা বজ্রাঘাত পড়ল। তার আওয়াজ এতই প্রখর ছিল যে কানে তালা পড়ে যায়। সেই বজ্রাঘাতের আওয়াজ তো কানে পৌঁছালো ঠিকই, কিন্তু তার আলোর ছটা দেখতে পেলাম না। কি অদ্ভুত, এমনটা জীবনে কখনো দেখিনি। হঠাৎই জঙ্গলের মধ্যে থেকে অজস্র বুনো জন্তুরা ডেকে উঠল। যেন মনে হলো আমরা তাদের খুব কাছেই আছি। হঠাৎই খুব কাছ থেকে একটা নেকড়ের ডাক শুনতে পেলাম। কৃষ্ণকান্ত ভয়ে আর্তনাদ করে উঠল। বাবা গো, আপনাকে আমি আগেই বলেছিলাম এই জায়গাটা মোটেও ঠিক নয়। এবার আমরা মারা পড়বো ঠাকুর মশাই। আমার স্ত্রী এখনো অন্তঃসত্ত্বা, সন্তানের মুখ দর্শনও করিনি, তার আগেই মরে যাব। আমি একটা ধমক দিয়ে কৃষ্ণকান্তকে বললাম, শান্ত হও কৃষ্ণ,
আমার ধমকানিতে সে একটু শান্ত হলো ঠিকই, কিন্তু ভয়ে সে থরথর করে কাঁপতে লাগলো। আমি কৃষ্ণকান্তের হাতটাকে চেপে ধরলাম। উত্তরীয়র ভেতর থেকে আমার পৈতেটাকে বার করে আঙুলের মধ্যে ফাঁসিয়ে এক বিশেষ কৌশলে হস্ত্র মুদ্রা তৈরি করে আমাদের গাঁয়ের দেওয়া সাধুর সেই মন্ত্রটা মনে মনে উচ্চারণ করতে লাগলাম। সাধুজি আমায় তখনই বলেছিলেন, জীবনে কখনো কোনো বিপদে পড়লে এই মন্ত্রটিকে জপ করবে, আসন্ন বিপদ তোমাকে ছুতেও পারবে না। যতই মন্ত্র উচ্চারণ করতে লাগলাম, আশেপাশের পরিস্থিতি যেন ততই বিকট রূপ ধারণ করতে লাগলো। যেন মনে হলো কোনো দৈব শক্তি আমাদেরকে রক্ষা করবার জন্য অশুভ শক্তির সঙ্গে তুমুল যুদ্ধ বেঁধেছে। আমি আর কৃষ্ণকান্ত যেই জায়গাটিতে দাঁড়িয়েছিলাম তার 2-1 ফুটের মধ্যে কোনো কিছুই হচ্ছে না, কিন্তু বাকি প্রকাণ্ড শালবন যেন তোলপাড় হয়ে যাচ্ছে। কৃষ্ণকান্ত এই সব দেখে কি ভয়টাই না পেয়েছে, সে সম্পূর্ণভাবে বাক্য শূন্য হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে তার চোখগুলো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসবে। আমি মনে মনে অনুভব করতে পারলাম অশুভ শক্তি যেন আরো তীব্র হতে লাগলো। হঠাৎই দেখলাম কোথা থেকে দলে দলে নেকড়ে এই প্রচন্ড ঝড়ের মধ্যে থেকে ঝোপঝাড় ঠেলে দৌড়ে আমাদের দিকে এগিয়ে আসছে। হায় ঈশ্বর, দেখে মনে হলো তারা বহুদিন পর খাদ্যের সন্ধান পেয়েছে। হঠাৎই আমার মনে হলো তাড়াহুড়ো করে মন্ত্র পড়ার সময় কৃষ্ণকান্তকে বলতে ভুলে গিয়েছিলাম, যত যাই হোক আমার হাত তুমি ছাড়বে না। শেষমেশ যেই ভয়টি করেছিলাম সেটি হলো, কৃষ্ণকান্ত এক ঝটকায় আমার হাতটা ছাড়িয়ে পালাবার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে অদৃশ্য দৈব শক্তি বন্দি চক্র ভঙ্গ হল। অশুভ শক্তি তার ক্ষমতা প্রকাশ করার একটি সুবর্ণ সুযোগ পেয়ে গেল। সঙ্গে সঙ্গে একদল নেকড়ে কৃষ্ণকান্তর দিকে ছুটে গেল। আমি তখনই আকাশ ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, কৃষ্ণ! এর দ্বিতীয় পর্বটি আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসব। তার জন্য মেক ইউনিক এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে লিখুন মেক ইউনিক অরিজিনালস ভৈরবতান্ত্রিকের সাধনা পার্ট 2। বিস্তারিত জানতে পিন কমেন্ট চেক করুন। আজ আপনারা শুনলেন মেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনাল স্পেশাল অর্ঘ্য চক্রবর্তীর কলমে ভৈরবতান্ত্রিকের সাধনা প্রথম পর্ব। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, বিভূতি ও কৃষ্ণকান্তের কণ্ঠে অনির্বাণ কায়েত, কিশোরী ও গৌরকান্তের কণ্ঠে শান বোলার, নেপাল ও অমরেন্দ্রনাথের চরিত্রে স্বপ্নময় পাঠক, মৃত্যুঞ্জয়ের কণ্ঠে তন্ময় চক্রবর্তী, উমাকান্তর কণ্ঠে রাহুল সেনগুপ্ত, তারানাথ ও হারুদার ভূমিকায় অর্ঘ্য চক্রবর্তী, গৌরকান্তের স্ত্রীর কণ্ঠে পারমিতা দাস রায়, উমাবতীর কণ্ঠে সহেলি দাস, নেপালের স্ত্রীর চরিত্রে বৈশাখী দাস। পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। এই গল্পটি মানে আমাদের এই প্রেজেন্টেশনটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করে সে ভালো লাগাটা প্রকাশ করুন। বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনের সাথে ও বাকি সকলের সাথে শেয়ার করুন আমাদের এই গল্পটিকে। এবং আরও নতুন নতুন গল্পের খোঁজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না যেন। গল্পটা সম্পর্কে মনের ভাব একেবারে খোলা মনে কমেন্ট বক্সে প্রকাশ করুন। প্রতিটা কমেন্ট আমাদের কাছে বহুমূল্য। আজকের মতো বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।